এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। প্রতিশোধ নেওয়ার কাজ শুরু করেছে ইরান, গঠন করেছে মুখতার বাহিনী। ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের শেষ করতে ইরান গঠন করেছে মুখতার বাহিনী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাহলে কি আর রক্ষা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? কারণ ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান গঠন করেছে বিশেষ একটি বাহিনী, যেই তথ্য পেয়েই ভয়ে রীতিমতো জবুথবু অবস্থা মার্কিন গোয়েন্দাদের। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতেই এমন ফাঁদ বানিয়েছে তেহরান? এরই মাঝে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা স্থল থেকেই দেশটির জনগণ ট্রাম্পকে হত্যা করার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় সেই মিশন পরিচালনা করবে ইরানের সামরিক বাহিনী? এদিকে প্রতিশোধের অঙ্গীকার ইরানিদের। খামেনির বিদায় বেলায় প্রতিশোধের শপথ নিল লক্ষ লক্ষ ইরানিরা, পোড়ানো হলো মার্কিন পতাকা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শোক ছাপিয়ে তীব্র হয়ে উঠেছে প্রতিশোধের অঙ্গীকার। ইমাম খামেনি হত্যার বদলা নিতে প্রতিজ্ঞাবদ্ধ শোকার্ত ইরানিরা। বিক্ষোভ সমাবেশ থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় পোড়ানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পতাকা। ট্রাম্পকে অভিশাপ ও হত্যার হুঙ্কারে লেখা হয়েছে কবিতা। গ্র্যান্ড মোসাল্লার বিশাল দেয়াল ছেয়ে গেছে ইমাম খামেনিকে হারানোর শোকবার্তা এবং ট্রাম্প বিরোধী স্লোগানে। এদিকে যে কোনো সময় ইসরায়েলে বেঁধে যেতে পারে গৃহযুদ্ধ। নেপথ্যে কি? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যে কোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে বেঁধে যেতে পারে গৃহযুদ্ধ, এমনই আশঙ্কা করছেন দেশটির প্রতি 10 জনের 6 জন ইসরায়েলি। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দেশটির একটি গবেষণা প্রতিষ্ঠানের জনমত জরিপে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে দেশটির অভ্যন্তরে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে দেশটিতে রাজনৈতিক বিভাজন, মতবিরোধ এবং সামাজিক অস্থিরতা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে দেশটির নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জুইশ পিপলস পলিসি ইনস্টিটিউট একটি জনমত জরিপ পরিচালনা করেছে। সেই জরিপে অংশ নেওয়া প্রায় 60% ইসরায়েলি নাগরিক মনে করেন দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে তা গৃহযুদ্ধের মতো ভয়াবহ সংকট রূপ নিতে পারে। এদিকে এবারের মার্কিন ইরান চুক্তি ভাঙলে তৃতীয় বিশ্বযুদ্ধ, মুখোমুখি দুই পরাশক্তি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গেলে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মধ্যে পড়তে পারে বিশ্ববাসী। পারমাণবিক সক্ষমতার দ্বারপ্রান্তে থাকা ইরান এবং বিশ্বের মোড়লখ্যাত যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক মনোভাব, অন্যদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে ইরানের চরম প্রতিশোধের উন্মাদনা। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানের মুখোমুখি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আর এ কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক মার্কিন ইরান সমঝোতার আলোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সমঝোতা কার্যকর থাকলে নতুন সংঘাত এড়ানোর সুযোগ থাকবে, কিন্তু এটি ভেঙে গেলে পরিস্থিতি খুব দ্রুতই আরো ভয়াবহ হয়ে উঠতে পারে এবং তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ইরানেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। এদিকে টার্গেট যখন সরাসরি আমেরিকা, প্রশান্ত মহাসাগরের বুক চিরে চীনের পারমাণবিক ধমক। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চারিদিকে শুধু অথই জল আর শুনশান নীরবতা। হঠাৎ করেই প্রশান্ত মহাসাগরে সেই বুক চিরে পানির অতল গভীর থেকে ভেসে উঠল এক দানবীয় ক্ষেপণাস্ত্র। চোখের পলকে আকাশ কাঁপিয়ে দিগন্তের ওপারে অদৃশ্য হয়ে গেল সেটি। হ্যাঁ, বেইজিং বিষয়টিকে তাদের নিয়মিত সামরিক মহড়া বললেও বিশ্ব রাজনীতিতে এটি যে এক বিরাট পারমাণবিক ধমক তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার ঠিক দুপুর 12:01 প্রশান্ত মহাসাগরের বুক কাঁপিয়ে এই পরীক্ষা চালায় চীন। তাদের একটি হাইটেক কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে নিখুঁতভাবে উৎক্ষেপণ করা হয় এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও বেইজিং এর দাবি এতে কোনো আসল পারমাণবিক বোমা ছিল না, ছিল একটি ডামি ওয়্যারহেড। কিন্তু সাবমেরিন থেকে ছোড়া এই ডামি ক্ষেপণাস্ত্র যে কৌশলে নিখুঁতভাবে তার টার্গেট ধ্বংস করেছে তাতে প্রতিপক্ষের বুক কেঁপে উঠতে বাধ্য। এদিকে কোটি মানুষের শোক র্যালি। তেহরানের আজাদি স্কোয়ারে পৌঁছেছে খামেনির মরদেহবাহী কফিন। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাজধানী তেহরানের আজাদি স্কোয়ারে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী কফিন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। এতে এত বিপুল সংখ্যক মানুষের ভিড়ে দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে ট্রাম্পের চাপ উড়িয়ে হিজবুল্লাহর পথে সিরিয়া। ট্রাম্পের ফন্দি ভেস্তে দিয়ে হিজবুল্লাহর বন্ধু সিরিয়া। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প চেয়েছিলেন সিরিয়া লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কফিনে শেষ পেরেক ঠুকুক, কিন্তু দামেস্কের চালে মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনা এখন প্রায় ভেস্তে যাওয়ার পথে। সিরিয়ার নতুন নেতৃত্বে ওয়াশিংটনের সামরিক চাপের কাছে মাথানত না করে উল্টো বেছে নিয়েছে আলোচনার পথ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানির আকস্মিক বৈরুত সফর এবং হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র নাবিহ বেরির সঙ্গে রুদ্ধতার বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। ট্রাম্প যে সমীকরণ সাজিয়েছেন সিরিয়া তা তোয়াক্কাই করছে না, বরং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে নতুন এক কৌশলগত সম্পর্কের দুয়ার খুলছে। এদিকে ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 20। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, বিশ্বে ছোট ছোট করে বেশ কয়েকটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আরব সাগরে মার্কিন একটি সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তাতে অন্তত 1 জন নিহত হয়েছে। এরপরে ইরানের রাজধানী তেহরানে আজ সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে শোক মিছিল বের হয়েছে। মানুষের ঢলে কার্যত তেহরান শহর অচল। এদিকে শ্রীলঙ্কায় কারাগারে 2 গ্রুপের সংঘর্ষে
অন্তত 25 জন নিহত। কেন এই ঘটনা ঘটেছে আলোচনায় সেটা থাকবে। এরপরে গাজায় ইসরায়েলি হামলায় 3 জন নিহত। লেবাননের হিজবুল্লাহ অভিযোগ করেছে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে এবং এ ব্যাপারে লেবাননের সরকারি কর্মকর্তারা কোনো কথা বলছে না। প্রশান্ত মহাসাগরকে কাঁপিয়ে দিল শি জিনপিং এর চীন। ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে নিয়ে প্রশান্ত মহাসাগরে ঝড় তুলেছে রেড ড্রাগনরা। এর মধ্যে পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন থেকে শক্তিশালী মিসাইল ছুড়েছে বেইজিং। তাতে চোখের ঘুম উড়ে যাওয়ার অবস্থা আমেরিকার বন্ধু জাপানের। ভয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়েছে তাসমান সাগর পারের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরও। দর্শক, জিনহুয়া নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় দুপুর 12:01 প্রশান্ত মহাসাগরে ডামি ওয়ারহেড বহনকারী একটি মিসাইল পরীক্ষা করেছে পিপলস লিবারেশন আর্মি PL এর নৌবাহিনী। মিসাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তবে এর বেশি কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমটি। তাহলে কি আর রক্ষা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? কারণ ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান গঠন করেছে বিশেষ একটি বাহিনী, যেই তথ্য পেয়েই ভয়ে রীতিমতো জবুথবু অবস্থা মার্কিন গোয়েন্দাদের। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতেই এমন ফাঁদ বানিয়েছে তেহরান? এরই মাঝে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা স্থল থেকেই দেশটির জনগণ ট্রাম্পকে হত্যা করার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় সেই মিশন পরিচালনা করবে ইরানের সামরিক বাহিনী? ট্রাম্পের আশপাশে থাকা শক্তিশালী ও নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে কি তার বিরুদ্ধে হামলা চালাতে পারবে ইরান? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে যেন বারুদে পরিণত হয়েছে ইরানিরা। প্রিয় নেতার বিদায়কে ঘিরে শোককে শক্তিতে পরিণত করেছে ইরানের জনগণ। তাদের এখন একটাই লক্ষ্য, মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের বিতাড়িত করার মাধ্যমে অঞ্চলটিতে শান্তি ফিরানো। কিন্তু এ যাত্রায় কি সফল হতে পারবে ইরান? সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রই সাম্প্রতিক যুদ্ধে করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে লক্ষ্য বাস্তবায়নে সেই যুদ্ধের প্রথম প্রহরেই আয়াতুল্লাহ আলী খামেনিকে যৌথ হামলায় হত্যা করে ইহুদিবাদীরা। তবুও ইরানিদের দমাতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল। উল্টো তেহরানের পাল্টা হামলার মুখে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন চরম অস্তিত্ব সংকটে রয়েছে মার্কিন সামরিক বাহিনী। এমনকি নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন আধিপত্যবাদকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করার মাধ্যমেই যেন শান্ত থাকতে চাইছে না ইরান। দেশটির লক্ষ্য এখন ট্রাম্পকে হত্যা করা। ঠিক এ কারণেই বিশেষ একটি সামরিক ইউনিট গঠন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। মুখতার নামে কুদস ফোর্সের ওই বিশেষ বাহিনী গুপ্ত অভিযানের মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ দেশটির শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে হামলার ছক বানিয়েছে। আর এতে সহযোগিতা করছে মেক্সিকান কার্টেল এবং ইরানের বাইরে বসবাসকারী দেশটির নাগরিকরা। 6 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও এর তথ্য ফাঁস হয়ে যাওয়ায় এখন ঠিক কিভাবে এই মিশন পরিচালনা করবে IRGC সে বিষয়টিকে ঘিরেই বিশ্লেষক মহলে রয়েছে নানান প্রশ্ন। তবে সাম্প্রতিক সময়ে বন্দুকধারীর গুলির শিকার বহুবার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর কঠোর তৎপরতার মুখে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের আসলে শেষ কোথায়? ইরানিদের ক্ষোভের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পতাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে লেখা দেয়ার উইল বি ব্লাড। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ঢল নেমেছে লাখো ইরানির। বিক্ষোভ ছাপিয়ে গেছে শোকের আর্তনাদকে। প্রিয় নেতার নির্মম হত্যাকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের এক অবিস্মরণীয় শিক্ষা দিতে বদ্ধপরিকর ইরানিরা। একদিকে প্রিয় ইমামের জন্য শোক, আরেকদিকে প্রতিশোধের স্পৃহা নিয়ে রচিত হচ্ছে গান, পাঠ করা হচ্ছে কবিতা। গ্র্যান্ড মোসাল্লার বিশাল দেয়াল ছেয়ে গেছে শোক বার্তায়। অশ্রুসিক্ত চোখে খামেনিকে বিদায় জানাতে দেয়াল জুড়ে লেখা হচ্ছে আবেগঘন বার্তা। শোকের বার্তার পাশাপাশি ঠাঁই হয়েছে প্রতিশোধের অঙ্গীকারের। ক্ষুব্ধ ইরানিদের হুঁশিয়ারি, ইমাম খামেনির হত্যাকারীদের বিরুদ্ধে চূড়ান্ত বদলা না নেওয়া পর্যন্ত জ্বলতেই থাকবে প্রতিশোধের আগুন। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে দেশটির অভ্যন্তরে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে দেশটিতে রাজনৈতিক বিভাজন, মতবিরোধ এবং সামাজিক অস্থিরতা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে দেশটির নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জুইশ পিপলস পলিসি ইনস্টিটিউট একটি জনমত জরিপ পরিচালনা করেছে। সেই জরিপে অংশ নেওয়া প্রায় 60% ইসরায়েলি নাগরিক মনে করেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে তা গৃহযুদ্ধের মতো ভয়াবহ সংকট রূপ নিতে পারে। এই উদ্বেগের পেছনে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণও উঠে এসেছে একই জরিপে। অংশ নেওয়া 79% নাগরিক বলছেন সামাজিক দৃষ্টিকোণ থেকে গত 1 বছরে তাদের জন্য অন্তত খারাপ কেটেছে। তাদের মধ্যে রাজনৈতিক বিভাজন বেড়েছে, মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস কমেছে এবং সমাজে অস্থিরতা আগের তুলনায় আরও বেড়েছে। এসব কারণে মানুষের মধ্যে হতাশাও বেড়েছে। এর প্রভাব পড়েছে তাদের ভবিষ্যৎ ভাবনায়। তাই জরিপে অংশ নেওয়া প্রায় 49% মানুষ নিজের ভবিষ্যৎ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, একই জরিপে আরও একটি উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। অংশগ্রহণকারী 52% ইসরায়েলি নাগরিক মনে করেন দেশে আবারও একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটার উচ্চ ঝুঁকি রয়েছে। তাদের আশঙ্কা, বর্তমান প্রধানমন্ত্রী অথবা অন্য কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এমন হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। অর্থাৎ সামাজিক বিভাজনের পাশাপাশি রাজনৈতিক নিরাপত্তা নিয়েও মানুষের মনে উদ্বেগ বাড়ছে। অনেকের মতে এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে। জরিপের ফলাফল মূল্যায়ন করতে গিয়ে
গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান ইয়েদিদিয়া স্টার্ন বলেন, ইসরায়েলি সমাজে এখনও স্থিতিশীলতা ও আশাবাদের কিছু দিক রয়েছে, তবে একই সঙ্গে বাস্তবতা হলো দেশটি এখন গভীরভাবে বিভক্ত ও মেরুকৃত। তার মতে বাইরের কোনো শত্রুর চেয়ে দেশের অভ্যন্তরীণ বিভাজনকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, কারণ মানুষের মধ্যে দূরত্ব ও মতবিরোধ যত বাড়ছে ততই সমাজের ঐক্য দুর্বল হয়ে পড়ছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। চারিদিকে শুধু অথই জল আর শুনশান নীরবতা। হঠাৎ করেই প্রশান্ত মহাসাগরে সেই বুক ছিঁড়ে পানির অতল গভীর থেকে ভেসে উঠল এক দানবীয় ক্ষেপণাস্ত্র। চোখের পলকে আকাশ কাঁপিয়ে দিগন্তের ওপারে অদৃশ্য হয়ে গেল সেটি। হ্যাঁ, বেইজিং বিষয়টিকে তাদের নিয়মিত সামরিক মহড়া বললেও বিশ্ব রাজনীতিতে এটি যে এক বিরাট পারমাণবিক ধমক তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার ঠিক দুপুর 12টা 1 মিনিটে প্রশান্ত মহাসাগরের বুক কাঁপিয়ে এই পরীক্ষা চালায় চীন। তাদের একটি হাইটেক কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে নিখুঁতভাবে উৎক্ষেপণ করা হয় এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও বেইজিং এর দাবি এতে কোনো আসল পারমাণবিক বোমা ছিল না, ছিল একটি ডামি ওয়্যারহেড। কিন্তু সাবমেরিন থেকে ছোড়া এই ডামি ক্ষেপণাস্ত্র যে কৌশলে নিখুঁতভাবে তার টার্গেট ধ্বংস করেছে তাতে প্রতিপক্ষের বুক কেঁপে উঠতে বাধ্য। মজার ব্যাপার হলো, চীন কিন্তু এই পরীক্ষার কথা পুরোপুরি গোপন রাখেনি। কয়েকদিন ধরে পাপুয়া নিউগিনি আর নিউজিল্যান্ডের সরকারি মহলে ফিসফাস চলছিল যে ড্রাগনরা সাগরে বড় কোনো কামড় দিতে যাচ্ছে। বেইজিং তাদের আগাম সতর্কবার্তা দিলেও একটা বড় রহস্য জিউয়ে রেখেছিল। মিসাইলটি ঠিক কোথায় গিয়ে আছাড় খাবে তা কাউকে জানায়নি। ফলে পুরো অঞ্চল জুড়েই তৈরি হয় টানটান উত্তেজনা। সবচেয়ে রসালো বিষয় হলো এই পরীক্ষার টাইমিং। ঠিক যখন চীনের পূর্ব উপকূলে রাশিয়া আর চীনের যৌথ নৌবাহিনী যুদ্ধের দাওয়ামা বাজিয়ে মহড়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পানির নিচ থেকে এই মিসাইল ছুড়ল বেইজিং। চীন মুখে বলছে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই ভাই, কিন্তু আন্তর্জাতিক ঝানু বিশ্লেষকদের চোখ ফাঁকি দেওয়া কি এতই সোজা? তারা স্পষ্ট বলছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই পরীক্ষা দিয়ে বেইজিং শুধু তার প্রতিবেশীদের নয়, বরং সরাসরি ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিয়ে রাখলো যে বেশি বাড়াবাড়ি করলে পানির নিচ থেকে এসে একদম ছারখার করে দেব। একদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক মনোভাব, অন্যদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে ইরানের চরম প্রতিশোধের উন্মাদনা। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানের মুখোমুখি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আর এ কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক মার্কিন ইরান সমঝোতার আলোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সমঝোতা কার্যকর থাকলে নতুন সংঘাত এড়ানোর সুযোগ থাকবে, কিন্তু এটি ভেঙে গেলে পরিস্থিতি খুব দ্রুতই আরো ভয়াবহ হয়ে উঠতে পারে এবং তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ইরানেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সমঝোতা চুক্তি সই এখন নতুন সংঘাত ঠেকানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে চুক্তির শর্ত বাস্তবায়ন এবং পারস্পরিক আস্থার প্রশ্নে এখনো পুরোপুরি একমত হতে পারেনি দুপক্ষ। ফলে সমঝোতা কতটা কার্যকর হবে তা নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তাই আন্তর্জাতিক বিশ্লেষকদের উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। তাদের মতে সমঝোতা ভেঙে গেলে দুদেশের মধ্যে আরো বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোরশেদম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকে শর্তাবলী মেনে না চলে তাহলে দুদেশের মধ্যে তৃতীয় দফার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তার ভাষায়, সম্ভাব্য সংঘাত আগের দু দফার যুদ্ধের তুলনায় আরো বেশি বিধ্বংসী ও ভয়াবহ হতে পারে। তাই তিনি মনে করেন এই সমঝোতা টিকিয়ে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অধ্যাপক খোরশেদম আরো বলেন, চলতি বছরের মার্কিন ইরান যুদ্ধ আগের সংঘাতের তুলনায় অনেক বেশি তীব্র ছিল। তাই আবারও যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং নতুন করে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন। ট্রাম্প চেয়েছিলেন সিরিয়া লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কফিনে শেষ পেরেক ঠুকুক, কিন্তু দামেস্কের চালে মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনা এখন প্রায় ভেস্তে যাওয়ার পথে। সিরিয়ার নতুন নেতৃত্বে ওয়াশিংটনের সামরিক চাপের কাছে মাথা নত না করে উল্টো বেছে নিয়েছে আলোচনার পথ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানির আকস্মিক বৈরুত সফর এবং হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র নাবিহ বেরির সঙ্গে রুদ্ধতার বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। ট্রাম্প যে সমীকরণ সাজিয়েছেন সিরিয়া তা তোয়াক্কাই করছে না, বরং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে নতুন এক কৌশলগত সম্পর্কের দুয়ার খুলছে। লেবাননের স্পিকার নাবিহ বেরির সঙ্গে সাইবানির 45 মিনিটের এই বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাশার আল আসাদ পরবর্তী সিরিয়ার জন্য এই সফরটি ছিল নিজেকে রক্ষার লড়াই। মার্কিন চাপে পড়ে লেবাননে সামরিক হস্তক্ষেপ করলে সিরিয়ার অভ্যন্তরীণ সাম্প্রদায়িক স্থিতিশীলতা যে ভেঙে পড়বে তা দামেস্কের অজানা নয়। তাই লেবানন সরকারকে আশ্বস্ত করা এবং হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়িয়ে অর্থনৈতিক যোগাযোগের পথ খোঁজার বার্তা দিয়েই যেন সব জল্পনার অবসান ঘটিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প গত কয়েক মাস ধরে প্রকাশ্যে সিরিয়াকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার হুমকি বা পরামর্শ দিয়ে আসছিলেন। এনবিসি নেটওয়ার্কের সাক্ষাৎকারে কিংবা G7 সম্মেলনে সবখানেই তিনি সিরিয়াকে সার্জিক্যাল ব্যবস্থার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের সেই অস্পষ্ট বা অগোছালো কৌশল সিরিয়ার জন্য ছিল এক আত্মঘাতী ফাঁদ। দামেস্ক পরিষ্কার বুঝেছে সামরিক অভিযান মানেই নিজেদের দেশে গৃহযুদ্ধের আগুন পুনরায় জ্বালিয়ে দেওয়া। তাই ট্রাম্পের চাপকে পাশ কাটিয়ে সিরিয়া এখন নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। সবচেয়ে নাটকীয় পরিবর্তনটি এসেছে হিজবুল্লাহ ও সিরিয়া নতুন ইসলামপন্থী প্রশাসনের মানসিকতায়। কিছুদিন আগেও যারা একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী ছিল, আজ তারা পরস্পরের প্রতি নমনীয়। হিজবুল্লাহর নেতারা প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে এখন প্রকাশ্যে ভাই বলে সম্বোধন করছেন, যা দুই পক্ষের সম্পর্কের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। হিজবুল্লাহর জন্য সিরিয়ার সঙ্গে এই যোগাযোগ এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করছে, যাতে সিরিয়ার সীমান্তটি তাদের জন্য নতুন কোনো যুদ্ধক্ষেত্র না হয়ে ওঠে। এই সম্পর্কের পুনর্নির্ধারণ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং দুই পক্ষের টিকে থাকার বেঁচে থাকার তাগিদ। তুরস্কের মধ্যস্থতায় যদি কোনো আনুষ্ঠানিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, তবে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে। সিরিয়া কোনো অবস্থাতেই ট্রাম্পের হাতের পুতুল হয়ে লেবাননের সংঘাতে জড়াতে চায় না,
বরং সংলাপের মাধ্যমে নিজ সীমান্ত নিরাপদ রেখে হিজবুল্লাহর সঙ্গে একটি সহাবস্থান তৈরির দিকেই এগোচ্ছে দামেস্ক। এদিকে ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 20। ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত 20 জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার ভোরে চালানো এই হামলায় কিয়েভে অন্তত 14 জন নিহত ও 46 জন আহত হন। এছাড়া রাজধানীর আশপাশের জেলাগুলোতে আরও 6 জন নিহত এবং অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী রাতভর দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে 68টি ক্ষেপণাস্ত্র এবং 351টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, উদ্ধার কাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, ন্যাটো সম্মেলনের আগে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকের আগে সামরিক চাপ বাড়িয়ে দেন। চলতি সপ্তাহে ন্যাটোর সম্মেলনে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে ইউক্রেন দাবি করেছে, তাদের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটি ওমস্ক রিফাইনারিতে আগুন লেগেছে। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, যুদ্ধ শুরুর পর এটি তাদের সবচেয়ে দূরপাল্লার সফল হামলাগুলোর একটি। অন্যদিকে রাশিয়া নিয়ন্ত্রিত সেভাস্তোপোল অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় হামলার কারণে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 4 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, ফলে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। দর্শক, বিশ্বে ছোট ছোট করে বেশ কয়েকটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আরব সাগরে মার্কিন একটি সিহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তাতে অন্তত 1 জন নিহত হয়েছে। এরপরে ইরানের রাজধানী তেহরানে আজ সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে শোক মিছিল বের হয়েছে। মানুষের ঢলে কার্যত তেহরান শহর অচল। এদিকে শ্রীলঙ্কায় কারাগারে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 25 জন নিহত। কেন এই ঘটনা ঘটেছে আলোচনায় সেটা থাকবে। এরপরে গাজায় ইসরায়েলি হামলায় 3 জন নিহত। লেবাননের হিজবুল্লাহ অভিযোগ করেছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে এবং এ ব্যাপারে লেবাননের সরকারি কর্মকর্তারা কোনো কথা বলছে না। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আমি ছোট ছোট করে বিশ্লেষণ করব। আশা করি অল্প পরিসরে বেশ কয়েকটি খবর জানবেন, আশা করি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা চলে যাই। সর্বপ্রথমে যে আলোচনা সেটি হচ্ছে আরব সাগরে মার্কিন জর্জ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরী থেকে একটি হেলিকপ্টার উড্ডয়ন করেছিল। হয়তো গোয়েন্দা বৃত্তি অথবা নিয়মিত টহল যাই ছিল, সেই টহল অভিযান থেকে সম্ভবত ফিরে আসার সময় হেলিকপ্টারটি ওই বিমানবাহী রণতরীতে অবতরণ করতে যায়। এই সময় হেলিকপ্টারটি সাগরের বুকে বিধ্বস্ত হয়। এই হেলিকপ্টারে 4 জন মার্কিন ক্রু ছিল, সেনা ক্রু মিলে মোট 4 জন ছিল। এই 4 জন সহ বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি সাগরের উপরে। এতে মার্কিন বাহিনী পরে উদ্ধার অভিযান চালিয়ে 3 জনকে উদ্ধার করতে পেরেছে, আর 1 জনের খোঁজ পাওয়া যায়নি। তার ব্যাপারে দীর্ঘ এবং বিস্তারিত অনুসন্ধান অভিযান চালানো হয়, কিন্তু তাকে শেষ পর্যন্ত না পাওয়ার কারণে তাকে নিহত বলে ঘোষণা করা হয়েছে। এখন কি কারণে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, আমি যথেষ্ট খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম যে হেলিকপ্টারটা কি কারণে বিধ্বস্ত হলো। তাতে এখনো পর্যন্ত যে তথ্য আমি পেলাম, কোনো গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বা শত্রুপক্ষের আঘাতে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তো আরো পরে কোনো তথ্য আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ মূলত বলা হচ্ছে সম্ভবত যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে সময় গেলে হয়তো আরো অনেক তথ্য পরিষ্কার হবে। এর কয়েকদিন আগে কিন্তু এরকম একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং সেটি বলা হচ্ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিধ্বস্ত করা হয়। পরে অবশ্যই ইরান কিছুটা প্রত্যাখ্যান করেছিল এই খবর। পরে আবার আমেরিকা জোরালো ভাষায় বলেছিল যে না, ইরানের হামলার কারণেই এটা হয়েছে। আসলে যাই হোক, সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর, আরব সাগর, ওমান সাগর এই এলাকায় আমেরিকার বেশ হেলিকপ্টার বিধ্বস্ত হচ্ছে বা ড্রোন বিধ্বস্ত হচ্ছে, এরকম ঘটনা প্রায় মাঝে মাঝেই খবরে আসছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মার্কিন বাহিনী আসলে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ বন্ধ হওয়ার পরেও তারা যে খুব স্বস্তিতে আছে, ভালো আছে, এ কথা বলা যাবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি তেহরানের দিকে। আপনারা সবাই জানেন যে গতকাল তেহরান শহরে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজকে সারা শহরে তার লাশের কফিন নিয়ে পরিভ্রমণ করা হবে। সর্বস্তরের জনগণকে শোক এবং শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য ইরান সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরান শহরের বড় বড় সমস্ত সব সড়ক প্রদক্ষিণ করবে। তেহরান শহর তো অনেক বড় শহর, ঢাকা শহরের চেয়ে অন্তত
দ্বিগুণ তিনগুণ তো হবেই। এত বড় শহর, এই শহরের গুরুত্বপূর্ণ সমস্ত সড়কে এই কফিন নিয়ে পরিভ্রমণ করা হবে এবং মানুষ তাতে শ্রদ্ধা জানাবে, শোক জানাবে, তার রুহের মাগফিরাত কামনা করবে, তার জন্য দোয়া করবে, তার জন্য শোক প্রকাশ করবে। যাই হোক, আজকে কিন্তু সেই শোক মিছিল। আমি একটা কথা আবারও বলবো, আমার খুব মনের পর্দায় ভাসছে তেহরান শহর, কারণ আমি তেহরান শহরে যেহেতু দীর্ঘদিন ছিলাম। আমি একটা কথা আবারও বলি যে আসলে ইরানের মানুষ তাদের সর্বোচ্চ নেতাকে এত ভালোবাসে, তাদের শোক প্রকাশের ধরন দেখলেই বোঝা যায় যে তারা কত ভালোবাসে। নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই সর্বোচ্চ নেতার জন্য শোক প্রকাশ করছে। এটা বিরাট ব্যাপার। মানে একজন সর্বোচ্চ নেতা, তার জীবনে আর কি চাওয়ার, আর কি পাওয়ার থাকে? মানুষের ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা তিনি পেলেন, শুধু তো ইরানের না, সারা বিশ্বে বিরাট ব্যাপার। একেবারে মানে আমার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ নেতা যদি স্বাভাবিক মৃত্যুটা হতো, তাহলে যে পরিমাণে মানুষ তার শোক, নামাজে জানাজা, শোক মিছিল এই সমস্ত জায়গায় উপস্থিত হতো, তার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হলো এখন এই শহীদ সর্বোচ্চ নেতার নামাজে জানাজায়, তার প্রতি সম্মান জানানোর অনুষ্ঠানে, তাকে ঘিরে আয়োজিত আজকের এই শোক মিছিলে, সব জায়গায়। এতে বোঝা যায় যে ইরানের সর্বোচ্চ নেতা ইরানের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন এবং তিনি আসলে ইরানিদের কত ভালোবাসার, শ্রদ্ধার পাত্র ছিলেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু শ্রীলঙ্কার দিকে নজর দেব। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি কারাগারে মারাত্মক রকমের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষটা হয়েছে বন্দী দুই গ্রুপের মধ্যে। এই সংঘর্ষের কারণে সর্বশেষ আমি যখন এই ভিডিওটা করছি, তার আগ মুহূর্তে আমি সর্বশেষ খবর নিলাম, তাতে 25 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে সব যে কারাবন্দী তা কিন্তু না, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কারারক্ষীও আছে। তার মানে ভয়াবহ রকমের কারা সংঘর্ষ হয়েছে, কারা বিদ্রোহের ঘটনা ঘটেছে মনে হচ্ছে। বা দুই পরস্পর প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের ভেতরে যদি সংঘর্ষ হয়, তাহলে কারাগারের ভেতরে কারা সেই প্রতিদ্বন্দ্বী? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাকি কোনো সন্ত্রাসী গ্রুপ ছিল তারা কোনো প্রতিদ্বন্দ্বী? আসলে ব্যাপারটা কি পরিষ্কার না, একটু সময় লাগবে। এখনো আন্তর্জাতিক গণমাধ্যমে আমি একদম ক্লিয়ার তথ্য পাইনি যে কি কারণে এই সংঘর্ষ হলো। তবে সংঘর্ষটি বড় এবং মর্মান্তিক, বেদনাদায়ক কথা মোটামুটি ভাবে বলা যায়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কিন্তু যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এরকম চুক্তি কিন্তু হয়েছিল এবং বোর্ড অফ পিস গঠন করেছিল। তার চেয়ারম্যান হলো ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই গাজায় প্রতিদিন ইসরায়েল হামলা চালায়। গাজায় তো এখন আসলে হামলা চালানোর কোনো আর জায়গা নেই। এখন যে বস্তির মতো করে পলিথিন দিয়ে কোনো রকম তাঁবু টাঙিয়ে ফিলিস্তিনিরা থাকে, তার উপরে বিমান হামলা চালায়। তো এই যে পরিস্থিতি, এই রকম পরিস্থিতির ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্রতিদিন গাজায় হামলা চালায় এবং ফিলিস্তিনিরা বেঘরে মরছে। এ নিয়ে আসলে ইসরায়েলের ভেতরে তো কোনো অনুশোচনা থাকার কোনো কারণ নেই। তাদের ভিতরে কোনো মানবতা বোধ আছে কিনা সেটাই তো একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে ওঠে এখন। তারপরে বিশ্ববাসী, সারা বিশ্ব চুপচাপ দেখছে গাজা চোখের সামনে শেষ হয়ে গেছে। যে কয়জন মানুষ অবশিষ্ট আছে তাদেরকেও শেষ করে ফেলা হচ্ছে। তাদের নেই খাবার, নেই পানি, নেই শোয়ার ব্যবস্থা, নেই ঘুমানোর ব্যবস্থা, নেই চিকিৎসার ব্যবস্থা, হাসপাতাল নেই, কোনো কিছু আর অবশিষ্ট নেই। শিক্ষা প্রতিষ্ঠান, একটা এত বড় খারাপ জঘন্য অবস্থা এই জনপদের, গাজার নামক এই জনপদের, সে কথা বলে শেষ করা যাবে না। অথচ তাদের উপর যারা হামলা চালাচ্ছে তারা সবাই কিন্তু সভ্য সমাজ এবং মানবতার ধ্বজাধারী বলে দাবি করে। অথচ পরিস্থিতি এই। এদিকে লেবাননে একই কথা। লেবাননের সাথে ইসরায়েলের একেবারে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সেই যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননে ইসরায়েলের আর হামলা চালানোর কথা না, কিন্তু সেই হামলা ঠিকই তারা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহ অভিযোগ করেছে যে চুক্তির পরেও তারা হামলা অব্যাহত রেখেছে, কোনো সময় বিরাম দিচ্ছে না। এবং এই যে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে, এই ব্যাপারে লেবানন সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, কোনো বাদ প্রতিবাদ কিচ্ছু করা নেই। আশ্চর্য একটা ব্যাপার। আমি খুব অবাক হই যে লেবানন একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কি করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলেন এবং তাদের বিরুদ্ধে কেন সেনাবাহিনী নামায় না? হিজবুল্লাহ তো আছেই, হিজবুল্লাহ চেয়ে কি সেনাবাহিনী দুর্বল? লেবাননের হোক দুর্বল, তারপরেও একটা দেশের উপর হামলা চালালে তার তো প্রতিরোধ করতে হয়। এটা কেমন কথা যে হিজবুল্লাহ শুধু যুদ্ধ করবে আর লেবাননের কোনো সামরিক বাহিনী কোনো কেউ কিছু বলবে না, যুদ্ধ করবে না? প্রেসিডেন্ট বরং ইসরায়েলের পক্ষেই তো কথা বলছে। এভাবে চললে কিভাবে লেবাননের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে এই যে লেবাননে যে ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি সত্ত্বেও, তাহলে ওই দেশের সরকার কি করে? কেন ওই দেশের সরকার ইসরায়েলের বিরুদ্ধে কোনো বাদ প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারে না? প্রশান্ত মহাসাগরকে কাঁপিয়ে দিল শি জিনপিং এর চীন। ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে নিয়ে প্রশান্ত মহাসাগরে ঝড় তুলেছে রেড ড্রাগনরা। এর মধ্যে পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন থেকে শক্তিশালী মিসাইল ছুড়েছে বেইজিং। তাতে চোখের ঘুম উড়ে যাওয়ার অবস্থা আমেরিকার বন্ধু জাপানের। ভয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়েছে তাসমান সাগর পারের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরও। দর্শক, জিনহুয়া নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় দুপুর 12:01 প্রশান্ত মহাসাগরে ডামি ওয়ারহেড বহনকারী একটি মিসাইল পরীক্ষা করেছে পিপলস লিবারেশন আর্মি PL এর নৌবাহিনী। মিসাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তবে এর বেশি কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমটি।
উপমহাদেশে নিজেদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। সেটি তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছে শি জিনপিং এর চীন। নিজেদের অস্তিত্বের উপর আলতো আঁচড় আসতেই বড় এক ঘোষণা দিয়ে দিল বেইজিং। বন্ধু রাশিয়াকে সঙ্গে নিয়ে প্রশান্ত মহাসাগর অঞ্চলের সাগরে ঝড় তুলবে রেড ড্রাগনরা। দর্শক, ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে শানডাং প্রদেশের কিংদাও শহরের চাইনিজ সিটির নৌ আকাশপথে যৌথ মহড়া করবে চীন রাশিয়া। এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের একটি ক্রুজার, একটি করভেট ও একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ কিংদাওতে এসে পৌঁছেছে। চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী বাহিনীর মধ্যে রয়েছে 2টি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহকারী এবং একটি উদ্ধারকারী জাহাজ। বেইজিং জানিয়েছে উভয় দেশের নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র পৃষ্ঠে আঘাত হানার কৌশলগত মহড়া পরিচালনার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় 2 মাস পর এই মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সফরে তিনি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে অভূতপূর্ব উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2 দেশের এই অংশীদারিত্বকে অটল বলে বর্ণনা করেছেন। দর্শক, এই মহড়ার ঘোষণা এমন এক সময় এলো যখন আমেরিকা ধীরে ধীরে উপমহাদেশে নিজেদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে। জাপান, দক্ষিণ কোরিয়া তো বটেই, বে অফ বেঙ্গল অঞ্চলেও নিজেদের শক্তি বাড়ানোর পায়তারা শুরু করেছে। আর আমেরিকার এই পরিকল্পনা কিছুতেই সহজভাবে নিচ্ছে না চীন, কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একক আধিপত্য চালিয়ে আসছে বেইজিং। স্বাভাবিকভাবেই বিশ্বস্ত মিত্র রাশিয়াকে সঙ্গে নিয়ে প্রশান্ত মহাসাগরে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় ঘোষণা দিয়ে দিল শি জিনপিং এর বাহিনী। দর্শক, কিংদাওয়ে যৌথ মহড়া চালানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়াকে বার্তা দেওয়া। একই সঙ্গে জাপানকেও শীতলভাবে চোখ রাঙাতে চাইছে রেড ড্রাগন। আর তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সেই পথের সঙ্গে হচ্ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। 2 মিত্রের এই বার্তাতে স্পষ্ট যে এই অঞ্চলে আমেরিকা কিংবা তাদের ঘনিষ্ঠদের নাক উঁচু করবার কিছুতেই মেনে নেওয়া হবে না। এদিকে চীন ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ কোরিয়াকে চোখ রাঙিয়েছে উত্তর কোরিয়াও। শুক্রবার নতুন 5000 টনের একটি নৌ বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ মিসাইল সহ বিভিন্ন আধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। আর উপস্থিত থেকে এই পরীক্ষা তদারকি করেছেন খোদ দেশটির সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্য বলছে কাংকন নামক যুদ্ধজাহাজটি থেকে একটি ক্রুজ মিসাইল, নৌ আর্টিলারি, স্বয়ংক্রিয় গান এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা করা হয়েছে। গত শুক্রবার উত্তর কোরিয়া যুদ্ধজাহাজটি থেকে পূর্ব সাগর অর্থাৎ জাপান সাগরের দিকে ক্রুজ মিসাইল নিক্ষেপের বিষয়টি তারা শনাক্ত করেছে। এই মিসাইল পরীক্ষা সুনির্দিষ্ট ও প্রযুক্তিগত তথ্যগুলো বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথভাবে বিশ্লেষণ করছে। উত্তর কোরিয়াকে নিয়ে স্নাই চাপে থাকতে চীন ও রাশিয়া নতুন মহড়া নিয়ে হাড়ে কাঁপন ধরার অবস্থা আমেরিকা ও তার মিত্রদের, কারণ এই অঞ্চলের শাসনভার কিছুতেই পশ্চিমাদের হাতে ছাড়তে চায় না বেইজিং। এটি তার বড় প্রমাণ।